হসপিটালে এসে কম্পাসকে দেখেই অবাক হলো বিহান। কায়দা করে বিহানের সঙ্গে নিজের মায়ের পরিচয় করিয়ে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাসকে সনাতন বলে, হ্যাঁ বিহান, বিহান চৌধুরী বা অখিলেশ চৌধুরী বা ঋতুজা চৌধুরী, তাদের মধ্যে তাদের মধ্যে কেউ একজন হবে। তখনই কম্পাস বলে, আচ্ছা আমার বাবার কেন ওরা ক্ষতি করলো? তখন সনাতন বলে, তোমার বাবা অনেক বড় একটা রিসার্চ করছিল। সে একটা যন্ত্র বানাচ্ছিল, যেটা প্রায় বানানো হয়ে গেছিল। তার সঙ্গে আমিও ছিলাম। তখন কম্পাস বলে, কিন্তু আমার বাবা কি যন্ত্র বানাচ্ছিল? তখন সনাতন বলে, বৃষ্টি, কৃত্রিম কৃত্রিম বৃষ্টির যন্ত্র। কারণ এরকম কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা যায় তুমি তো জানো, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হওয়াতে শুধু শুধুমাত্র বড়লোকরাই এটা করতে পারে। সামান্য চাষিরা কিন্তু এই কৃত্রিম উপায় ব্যবহার করতে পারে না। তার জন্যই তোমার বাবা যেন অল্প অল্প টাকায় চাষিরাও এই কৃত্রিম মেশিন ব্যবহার করতে পারে, সেই জন্য সেই মেশিনটা বানাচ্ছিল। সেটাই তোমার বাবার কাল হয়ে দাঁড়ালো। আর সেই জন্যই তোমার বাবাকে তারা গুম করে দিল। তখন কম্পাস সব কথা শুনে অবাক হয়। তারপর সনাতন বলে, তুমিও সাবধানে থেকো, না হলে তোমারও ক্ষতি করে দিতে পারে। এই বলে চলে গেলে ওইদিকে কম্পাস হাঁটতে গিয়ে তখন বিহানের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। ওইদিকে বিহান দেখেই অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে বিহান গাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে দেখা যাবে মোনালিসার দাদুকে চা দিতে আসে মোনালিসার মা। তখন মোনালিসার দাদু বলে, আচ্ছা বোমা, এরকম মুখ গোমড়া করে থাকলে চলবে? তোমার মেয়ের তো বিয়ে, তাহলে এরকম ভাবে মুখ গোমড়া করে কেন আছো? তখনই মোনালিসার মা বলে, বাবা, আমি না একদমই মানতে পারছি না ব্যাপারটা, আমি একদমই মানতে পারছি না। তখন মোনালিসার দাদু বলে, কেন, কি মানতে পারছো না? দেখো, ঋতুজা চৌধুরী কিন্তু বলে দিয়েছে যে তেমন কাউকে বলা হবে না, শুধু ঘরোয়া ভাবেই এই বিয়েটা হবে। আমি জানি তোমার একটা মাত্র মেয়ে, তোমার অনেক স্বপ্ন ছিল, তাই তো? সেই জন্য হয়তোবা তোমার মন খারাপ, কিন্তু এখন তো কিছু করার নেই, তাই না? তখন এই কথাতেই মোনালিসার মা বলে, দেখুন বাবা, আমি তার জন্য তো কিছু ভাবছি না, কিন্তু কম্পাস, ওর কি হবে বাবা? ও তো ওর তো বিহানের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তাহলে সেই বিয়েটা কি হবে? আমাদের মেয়ের কথা ভাবতে গিয়ে আমরা বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছি না? মেয়েটার মেয়েটার জীবন থেকে সবকিছুই তো আমরা কেড়ে নিয়েছি। তখনই মোনালিসা দাদু বলে, দেখো বৌমা, তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না। তুমি না এসব নিয়ে ভাবা বন্ধ করো, ঠিক আছে? তোমার মেয়ের থেকে তো আর কম্পাস বড় নয়। তখন এই কথাতেই মোনালিসার মা বলে, না বাবা, আমার মেয়ের থেকে কম্পাস বড় নয়, কিন্তু কম্পাসকে ছোট থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তো তার জন্য না খুব কষ্ট হচ্ছে। কারণ আমাকেও তো ওপারে যেতে হবে। তখন গিয়ে আমি কি জবাব দেবো বলুন তো? মেয়েটার সঙ্গে সব সময় তো অন্যায় হয়েছে। মেয়েটার সব কিছুর ক্রেডিট আমার মেয়ে নিয়েছে। আমার মেয়ে যে তেমন মেধা সম্পন্ন নয়, সেটা কেউ জানে না, কাউকে জানতে দেননি। ঠিক আছে, সেটাও আমি মেনে নিয়েছি, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না বাবা। সেটাই আমার মানতে অনেক কষ্ট হচ্ছে। আমি মানতে পারছি না বাবা, বিশ্বাস করুন। কারণ আমি তো একজন মা, একজন মা হয়ে কি করে এসব মানি বলুন তো? আমি কিছুতেই মানতে পারবো না, মানতে পারবো না আমি। ওইদিকে দেখা যাবে বিহান কম্পাসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে, চোখে মুখে জল দিতে থাকে। তারপরে দেখা যাবে কম্পাসের জ্ঞান ফিরে আসে। তখন বিহান বলে, কম্পাস তাকাও, তাকাও কম্পাস। তখন কম্পাস চোখ খুলে তাকালে বিহান কম্পাসকে বসায় আর বলে, এ কি, তোমার এই অবস্থা কেন? তখন তো কম্পাস বিহানকে দেখে রেগে যায় আর বলে, আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কি করছেন আপনি? তারপরেই বিহান বলে, মানে তুমি এত জায়গা রেখে আমার গাড়ির নিচেই মরতে এসেছিলে? হ্যাঁ, তুমি আর কোনো জায়গা পেলে না? তখন তো কম্পাস প্রচন্ড রেগে যায় আর বলে, আপনার কি মনে হয় আমি জ্যোতিষী নাকি, যে আমি গুনে গুনে দেখেছি যে আপনি কখন এদিক দিয়ে আসবেন আর তারপরেই আপনার গাড়িতে আমি ঝাঁপ দেবো? আপনি না কোনো রাজপুত্র নন যে আপনার পিছন পিছন আমি ঘুরবো। তখন বিহান বলে, দেখো, একদম মুখ সামলে কথা বলো। তখন কম্পাস বলে, শুনুন, এটা না রাস্তা, এটা আপনাদের বাড়িও নন, আর এটা অন্য কোনো জায়গাও নয় যে আপনার পিছন পিছন এসে আমি এখানে দাঁড়িয়ে আছি। তাই মুখ সামলে না আপনি কথা বলবেন। আপনার কাছে তো গরিবরা কোনো মানুষই না, তাই না? আপনার বাড়ির লোক, আপনারা কেউই না গরিবদের মানুষ বলে মনে করেন না। আপনারাই শুধু একমাত্র মানুষ। আপনাদের কথার মূল্য আছে, আপনাদের সবকিছুর মূল্য আছে, তাই তো? আমি না আপনাদেরকে পছন্দ করি না, একদম না। এই বলে কম্পা যেতে যেতেই তখন মোনালিসার সঙ্গে
বিহানের বিয়ের কথা ভেবে খুব কষ্ট পায়। আর সেখান থেকে তারপরে তাড়াতাড়ি করে চলে যায়। ওইদিকে দেখা যাবে বিহানও কম্পাসের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে মোনালিসার মা বলে, আচ্ছা বাবা, এটা এটা কেন মানতে পারলেন না যে মোনালিসা তেমন মেধা সম্পন্ন নয়? মেয়েটা মেয়েটা কম্পাস আমার মোনার থেকে কত ছোট, তারপরেও মোনাকে সবসময় সাপোর্ট করে গেছে। তখনই দেখা যাবে দাদু বলে, শোনো বোমা, এসব কথা বলতে তোমার খারাপ লাগছে না? তোমার মেয়ের জন্য তোমার কষ্ট হচ্ছে না? তখন মোনা এসে বলে, না না, আমার জন্য কেন কষ্ট হবে? আমার সুপ্ত আবরণী দেখতে পারে না? আসলে ওনার কাছে তো আমার থেকে বেশি প্রিয় কম্পাস, তাই না? আমার মা বলে কি হয়েছে? আমার মা সবসময় না কম্পাসকেই ছোট থেকে বেশি ভালোবেসেছে। তখন এই কথা বলে দাদুর কাছে গিয়ে বিহানদের বাড়ি থেকে পাঠানো গয়নাগুলো দেখাতেন থাকে মোনালিসা। তখন তো দাদু খুব খুশি আর বলে, মোনা, তুমি খুশি তো? তখন মোনালিসা বলে, হ্যাঁ দাদু, আমি খুব খুশি। এই বলেই দাদুকে জড়িয়ে ধরে মোনালিসা। তখন দাদু বলে ওর মায়ের মুডটা ঠিক করতে। তখনই মোনালিসা এসে ওর মাকে বলে, আচ্ছা মা, সবকিছু বাদ, আমি তোমার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। এবার তো চলো, গয়নাগুলো দেখে এবার চলো, তুমি আমাকে শাড়ি দেখাবে। তারপরে দাদু বলে, কম্পাস কোথায়? তখনই মুন্নার মা বলে, কম্পাস তোর মায়ের সঙ্গে দেখা করতে গেছে। অন্যদিকে দেখা যাবে কম্পাসের মাকে নার্স ইনজেকশন দেবে, তখনই দাদু ফোন করেছে। তখন নার্স বলে, হ্যাঁ স্যার বলুন। তখন দাদু বলে, আচ্ছা, আপনাকে যে ইনজেকশনটা দিতে বলেছি, দিচ্ছেন তো ঠিকঠাক মতো? তখনই নার্স বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, প্রতিদিন আমি সময় করে ইনজেকশনটা দিয়ে দিচ্ছি। আপনার টাকা খাচ্ছি, তাহলে দিতে হবে না? কিন্তু এখানকার যে ডক্টর, সে কিন্তু এখন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কারণ একটা রোগী এতদিন পর্যন্ত এই অবস্থা থাকতে পারে না, কেন সুস্থ হচ্ছে না সেটা নিয়ে ঘাটাঘাটি করছে। আর আমি এটা কিছুতে সামনে আসতে দেবো না যে উনি কেন সুস্থ হচ্ছে না। তখন দাদু বলে, হ্যাঁ, মনে থাকে যেন, না হলে কিন্তু। তখন নার্স বলে, হ্যাঁ, না হলে আপনিও বিপদে পড়ে যাবেন, আমিও বিপদে পড়ে যাব। আমি জানি তো, আপনি চিন্তা করবেন না। তখন দাদু বলে, কম্পাস হসপিটালে যাচ্ছে, ও যেন কোনো কিছুতেই টের না পায়, ঠিক আছে? তখন নার্স বলে, না না স্যার, টের পাবে না। এতদিন ধরে এভাবে ইনজেকশন দিয়ে যাচ্ছি, কেউ তো কোনোদিনও বুঝতেই পারেনি। আর আমি এভাবে করে যাব। তখন দাদু বলে, ঠিক আছে, মোটা টাকাটা যে নিচ্ছ সেটার মান রেখো। এ বলে দাদু ফোনটা রেখে দিলেই তখনই নার্স ইনজেকশনটা দিতে যাবে। ঠিক তখনই নার্সের হাতটা ধরে ফেলে কম্পাস। তখন কম্পাসকে দেখে তো চমকে যায় নার্স আর বলে, এ কি কম্পাস, তুমি আমার হাতটা ধরে নিলে কেন? ইনজেকশনটা দিতে দাও, আমি তো ইনজেকশনটা দেবো। তখনই কম্পাস সে নার্সের হাতটাকে মুচড়ে ধরে আর বলে, কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলেন আপনি? কার সঙ্গে কথা বলছিলেন বলুন? তখন নার্স বলে, তুমি এসব কি বলছো? দেখো, আমি একজন নার্স, আর এই ইনজেকশনটা এখন দেওয়ার কথা। তখনই কম্পাস বলে, তাই নাকি? এই ইনজেকশনটা এখন দেওয়ার কথা? আচ্ছা ঠিক আছে, এটার যে খাপটা দেখি, দেখি নামটা দেখি। তারপরেই মহিলা ভয় পেয়ে যায়। তখন কম্পাস বলে, দিন, না হলে কিন্তু ডাক্তারকে ডাকতে আমি বাধ্য হব। তারপর দেখা যাবে নার্স সে ইনজেকশনের বোতলটা দিলেই তখন সেটা থেকে নাম দেখে নেটে সার্চ করে কম্পাস ছবিটা দেখে নেয় আর বলে, আপনি এই ইনজেকশনটা আমার মাকে প্রতিদিন দিতেন? কার কথায়, কার কথা দিয়েছেন বলুন, না হলে কি ডক্টরকে আমি ফোন করব? তখন নার্স বলে, দেখো কম্পাস, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তখন কম্পাস বলে, আমি বাড়াবাড়ি করছি? আপনি কার সঙ্গে কথা বলছিলেন বলুন, কার সঙ্গে কথা বলছিলেন, দেখি আপনার মোবাইলটা। এই বলেই সেই মহিলার থেকে জোর করে জোর করে কম্পাস ওনার মোবাইলটা নিয়ে নেয় আর বলে, শুনুন, আপনার না সব কথা আমি শুনেছি। আপনি এতদিন পর্যন্ত এই বিষ দিয়েছিলেন আমার মাকে। এই বিষ আমার মা, আমার মায়ের জন্য এই ইনজেকশনটা হলো বিষ। আপনি আমার মাকে এই ইনজেকশন কার কথায় দিয়েছেন এখনই দেখবো আমি। আপনি আমার মার এই অবস্থার জন্য আপনি দায়ী। তারপরে মোবাইলটা নিয়ে সেখানে অভিজ্ঞান দত্তর নাম দেখে কম্পাস তো পুরো চমকে যায় আর বলে, দাদু, দাদুর সঙ্গে আপনি কথা বলছিলেন? তখনই সে নার্স বলে, হ্যাঁ, আমি অভিজ্ঞান দত্তর সঙ্গে কথা বলছিলাম। উনি আমাকে সবসময় ইনজেকশনটা দিতে বলেছে, যাতে আপনার মা সুস্থ হতে না পারে। আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। আমাকে উনি আলাদা করে টাকা পাঠাতেন। তখনই মহিলা বলে, কিন্তু কেন করতে বলতেন সেটা আমি জানি না। তখন কম্পাস সবটা শুনে পুরো চমকে যায় আর বলে, দাদু, তার মানে এতদিন দাদুর কথায় আপনি আমার মাকে ইনজেকশন দিয়ে গেছেন? তারপর নার্স বলে, হ্যাঁ, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন কম্পাস বলে, আমি জানি তো, আসলে আমি অন্ধ হয়ে তাদেরকে এতদিন ধরে ভরসা করেছি, বিশ্বাস করেছি তো, তার জন্যই তার জন্যই তারা এই এই অবস্থা করেছে আমার মায়ের। আসলে আমি ভেবেছিলাম যে আমার মায়ের চিকিৎসা করাতে পারছি, আমি পড়াশোনা করতে পারছি, সেই জন্য মানবতার খাতিরে তাদের সবকিছু আমি সহ্য করেছি। কিন্তু না, এবার না, ওই নাতনি আর দাদুর
বড্ড বার বেড়ে গেছে। এতদিন আমার মাথা কাজে লাগিয়ে নিজেদের নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে তো, এবার দেখবে এই কম্পাস নিজের মাথা খাটিয়ে কি করে ওদেরকে মাত করে। এবার এমন শিক্ষা দেব না যে সারা জীবন মনে রাখবে। তারপরে দেখা যাবে কম্পাসের মা কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তারপরে নার্স ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি গরিব মানুষ তো, আমি কোনোদিনও আর এরকম কাজ করব না। আপনি প্লিজ আমাকে পুলিশে দেবেন না। আমি টাকার জন্য এই কাজটা করে ফেলেছি, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তখন কম্পাস বলে, শুনুন, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি যে এরকম একটা কাজ করবেন আমি জীবনেও ভাবতে পারিনি। এখন থেকে না আমার মায়ের পাশে আপনি একদম থাকবেন না। আমার মায়ের ধারে কাছে যেন আপনাকে আমি না দেখি। বুঝতে পেরেছেন? আর তাছাড়া আমার মায়ের কাছে এখন থেকে কেউ থাকবে না। আর আপনার সঙ্গে আমার আজকে যেটা ঘটলো, এটা যেন কিছুতে ওই অভিজ্ঞান দত্ত না জানতে পারে। ঠিক আছে? তখনই কম্পাসের মা কম্পাসকে বসতে বলে। তখন কম্পাস বসে বলে, হ্যাঁ মা, বলো। আর তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই নার্সও না, আর কেউ না। তখনই দেখা যাবে কম্পাসের মা কম্পাসকে জিজ্ঞাসা করে যে মাথায় এগুলো কি। তখন কম্পাস বলে, জিজ্ঞাসা করছো, বলবো তো মা, তোমাকে তো বলবো, তোমাকে তো বলতে এসেছি। সিঁদুর মা, সিঁদুর এটা। তখন তো কম্পাসের মা চমকে যায়। তখন কম্পাস বলে, জানো তো মা, এমন একজনের নামে সিঁদুরটা পড়েছি, যার সঙ্গে কিনা আমার কোনোদিনও সম্পর্ক হবে না, সংসার হবে না। তখনই দেখা যাবে সেখানে বিহান চলে আসে। আর সে বলে, কি তুমি এখানে? তখন কম্পাস বলে, হ্যাঁ, এটা হলো আমার মা। তখন বিহান কম্পাসের মায়ের সঙ্গে কথা বলে। তো বন্ধুরা, কেমন লাগলো?